আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকে পর্বে আমরা সিলেট বোর্ড 2021-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে দেখো উদ্দীপক হিসেবে দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র এ তে কি বলছে, একটা পাতা কি করতেছে, সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে আর অক্সিজেন ত্যাগ করতেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়। আরো অনেক কিছু প্রয়োজন হয়, যেখানে পানি প্রয়োজন হয়, পাতায় তো ক্লোরোপ্লাস্ট থাকেই, ওগুলোর উপস্থিতিতে শর্করা তৈরি হয় এবং শর্করার পাশাপাশি উপজাত দ্রব্য হিসেবে এখানে আমরা অক্সিজেন পাই। তার মানে এটা হচ্ছে এই চিত্র, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এরপরে চিত্র বি তে কি দেখতে পাচ্ছি, যে একটা পাতা ও অক্সিজেন গ্রহণ করতেছে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। তাহলে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার এই পদ্ধতিটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষণ, ওইটা হচ্ছে শ্বসন। এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে এখানে আমাদের পরে প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো। ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। কতে বলছে ফটোলাইসিস কি, খ নম্বরে বলছে অ্যামারানোথাসকে C4 উদ্ভিদ বলা হয় কেন, গতে বলছে চিত্র বি এর প্রথম ধাপ। চিত্র বি ছিল তোমার শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অর্থাৎ গ্লাইকোলাইসিসের বর্ণনা দেওয়া লাগবে। এরপরে কি বলছে ঘ নম্বরে, যে চিত্র এ ও বি পরস্পরের উপর নির্ভরশীল, অর্থাৎ সালোক সংশ্লেষণ আর শ্বসন একজন আরেকজনের উপর নির্ভরশীল। হ্যাঁ, কথাটা সত্য, এটার বর্ণনা আমাদের এখানে দেওয়া লাগবে। এখন ডান পাশে যদি তুমি তাকাও, এখানে প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু আমাদের 1 নম্বর বরাদ্দ, এখানে আমরা শুধু জ্ঞানমূলক একটা চরণ লিখবো। কয়ের জন্য যেহেতু 2 নম্বর, এখানে তোমাকে হচ্ছে 2টা প্যারা লেখা লাগবে। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা হবে অনুধাবনমূলক। গ আর ঘতে দেখো 3 আর 4 নম্বর বরাদ্দ। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে তোমাকে ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে। ওনারাই বলে দিছে দেখো ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তার মানে বেশি ইনফরমেশন দেওয়া লাগবে। এখন যদি আমরা উত্তরে যাই, ফটোলাইসিস, ফটো শব্দের অর্থ কি বলতো? ফটো শব্দের অর্থ কি ছবি? হ্যাঁ, ফটো শব্দের অর্থ ছবি, ঠিক আছে। কিন্তু বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানে ফটো ওয়ার্ডটা দেখবা, বুঝবা ওখানে তোমার সূর্যের আলো বুঝাইছে, আলো। ফটো হচ্ছে আলো, আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। ফটো অর্থ আলো, লাইসিস অর্থ ভেঙে যাওয়া। তার মানে তুমি বুঝতে পারতেছো আলোর উপস্থিতিতে কিছু একটা ভেঙে যাবে। তাহলে কি ভাঙবে? এই জায়গায় পানির অণু ভেঙে যাবে। পানির অণু সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করবে, একটা ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করবে। এখন এই যে পদ্ধতিটা, পানির অণুর ভেঙে যাওয়ার পদ্ধতিটাকে হচ্ছে ফটোলাইসিস বলে। পানির অণুর ভেঙে যাওয়ার পদ্ধতিটাই হচ্ছে ফটোলাইসিস। আর ভেঙে গিয়ে কি কি তৈরি করবে? অক্সিজেন, হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন উৎপন্ন করবে। এরপরে আমাদেরকে বলছিল যে অ্যামারান্থোথাসকে C4 উদ্ভিদ বলা হয় কেন। এখন অ্যামারান্থোথাসকে C4 বলা হয় এই জন্য, কারণ ওখানে কার্বন বিজারণের গতিপথ হিসেবে C4 চক্রটা সম্পন্ন হয়। এই C4 চক্রটা হচ্ছে মেইনলি তোমার ঘাস জাতীয় উদ্ভিদগুলোতে সম্পন্ন হয়। এখানে অ্যামারান্থোথাসের জায়গায় তোমাকে আখও বলে দিতে পারতো, ভুট্টা, এরপরে নটে শাক, দূর্বা ঘাস, এই ঘাস জাতীয় যে কোনো মানে এখানে অ্যামারান্থোথাসের জায়গায় যে কোনো নামই যদি দিত, C4 উদ্ভিদ কেন বলা হতো? কারণ ওদের ভিতর কার্বন বিজারণের গতিপথে আমরা C4 চক্রটা দেখতে পাই। এখন C4 চক্রকে আমরা আবার হ্যাচ ও স্ল্যাক চক্র বলতে পারি। কি জন্য? বিজ্ঞানী হ্যাচ আর স্ল্যাক ওনারা দুইজন হচ্ছে এই চক্রটা আবিষ্কার করছে, যেখানে কার্বন বিজারণের যে গতিপথটা, ওখানে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ছিল 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হয় বিধায় এখানে হচ্ছে C4 বলে, কারণ 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে যেহেতু এখানে অ্যামারান্থোথাসে C4 চক্রটা সম্পন্ন হয়, তাই এটাকে আমরা C4 উদ্ভিদ বলবো। এরপরে গ নম্বরে কি বলছে দেখো, চিত্র বি এর প্রথম ধাপ, অর্থাৎ তোমাকে এখানে শ্বসন প্রক্রিয়াটার প্রথম ধাপ দেওয়া লাগবে। শ্বসন হচ্ছে 4টা ধাপে সম্পন্ন হয়, আমরা জানি। 4টা ধাপের প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, পরেরটা হচ্ছে অ্যাসিটাইল CoA, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তোমাকে কিন্তু এটা সিরিয়ালে মনে রাখা লাগবে। কি জন্য? ধাপ 1 বললে তোমাকে গ্লাইকোলাইসিসই বুঝতে হবে, ধাপ 2 বললে তোমার অ্যাসিটাইল CoA, 3 বললে ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এভাবে যখন সিরিয়ালে তুমি যাবা, ওরা যেহেতু বলছে যে প্রথম ধাপটা, তাহলে তুমি যে গ্লাইকোলাইসিসের বর্ণনা এখানে দিবা। গ্লাইকোলাইসিসের বর্ণনা বলতে এখানে কি কি তৈরি হয়, কি কি খরচ হয়, কতটুকু শক্তি জমা থাকে, এই হিসাবটা হচ্ছে আমাদের দেখানো লাগবে। তাহলে দেখো গ্লাইকোলাইসিস ধাপে উৎপন্ন হয় হচ্ছে তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর তৈরি হয় 2 অণু NADH2 আর 4 অণু ATP। এখন কোনো একটা ধাপ সম্পন্ন হওয়ার জন্য, বিক্রিয়া সম্পন্ন করার জন্য তো আমাদের কিছু শক্তির প্রয়োজন হয়। ওই শক্তিটা আবার কই থেকে আসে? এখানে যে 4 অণু ATPটা তৈরি হয়েছে, এই যে এই 4 অণু
এটিপি এখানে 2 অণু খরচ হয়ে গেছে, তাহলে থাকে কতগুলা? 4 থেকে 2 গেলে 2 অণু এটিপি থাকে। এখন নিট হিসাবে আমরা হচ্ছে শুধু এটিপির হিসাব করব। এখানে NADPH এই শক্তিটাকে আমরা নিব না। NADPH, FADH, GTP এগুলো কিছুকে হচ্ছে নিব না, শুধু এটিপিতে কনভার্ট করব। তাহলে NADPH কে আমাদের এখন হচ্ছে এটিপিতে কনভার্ট করা লাগবে। কি করব? একটা সূত্র আছে এরকম যে 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি পাওয়া যায়। তাহলে 2 অণু NADPH থেকে কয়টা পাওয়া যাবে? 3 দুগুণে 6। 1 অণু NADPH থেকে হচ্ছে তোমার 3 অণু এটিপি পাওয়া যায়, তাহলে 2 অণু NADH থেকে হচ্ছে 3 দুগুণে 6 অণু এটিপি পাবো। তাহলে এখানে মোট আমরা কতটুকু শক্তি পাইলাম? 6 আর 2 8 অণু এটিপি পাইলাম। গ্লাইকোলাইসিসে আমরা হচ্ছে 8 অণু এটিপি পাবো। উৎপন্ন হবে কি কি? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 আর 4 অণু এটিপি, যেখান থেকে 2 অণু এটিপি খরচ হয়ে যাবে। তাহলে এই যে ছকের ভিতর তুমি যে কথাগুলো দেখলা না, ওই কথাগুলোই হচ্ছে এখানে আবার বর্ণনা করে লেখা আছে। তাহলে আমাদেরকে বলছে ধাপ 1 এর বর্ণনা দিতে। তাহলে ধাপ 1 এ বর্ণনা বলতে তোমার উৎপন্ন বস্তু, ব্যয়িত বস্তু, নিট খরচ এতটুকুই। তাহলে এখানে হচ্ছে শেষ 3 নম্বরের জন্য এতটুকুই এনাফ বলে আমি মনে করি। এরপরে আমাদের ঘ নম্বরে কি বলছিল? এ ও বি পরস্পরের উপর নির্ভরশীল। তার মানে সালোক সংশ্লেষণ আর শ্বসন একজন আরেকজনের উপর নির্ভরশীল। কিভাবে? দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়, আবার শ্বসন প্রক্রিয়ায় ওই শর্করাটা ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয়। তাহলে শ্বসনে যে শক্তিটা তুমি উৎপন্ন করবা, খাদ্যটা যে প্রয়োজন হবে, অর্থাৎ জটিল খাদ্যবস্তু ভেঙে তো সরল উপাদানের শক্তিতে পরিণত হয়। তাহলে ওই জটিল খাদ্যবস্তুটা তৈরি করার জন্য, তো মানে জটিল খাদ্যবস্তুটা তৈরি করার জন্য তোমাকে আবার হচ্ছে সালোক সংশ্লেষণের দিকে দেখতে হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এখানে নির্ভরশীল, মানে শ্বসন প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণের উপর খাদ্যের জন্য নির্ভরশীল। আবার ওই শ্বসন প্রক্রিয়ায় তুমি খাদ্যটাকে ভেঙে জারিত করে যে শক্তি উৎপন্ন করবা, জারিত করার জন্য তুমি অক্সিজেন কই থেকে পাবা? অক্সিজেন আবার সালোক সংশ্লেষণ থেকে আনা লাগবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মূল কাঙ্ক্ষিত উৎপাদ আমাদের শর্করা তৈরি করা, কিন্তু ওখানে তোমার হচ্ছে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেনও তৈরি হয়। তাহলে তুমি খাদ্যের জন্য সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল, খাদ্যটা জারিত করে শক্তি উৎপন্ন করার জন্য অক্সিজেনের জন্য আবার সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। এরপরে তুমি শ্বসন প্রক্রিয়ায় যেই কার্বন ডাই অক্সাইডটা নির্গত করলা, ওই কার্বন ডাই অক্সাইডের জন্য আবার সালোক সংশ্লেষণ তোমার উপর নির্ভরশীল। কিভাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়, ওই কার্বন ডাই অক্সাইড এই শ্বসনের ফলে যে নির্গত হয় ওখান থেকে নিতে পারবে। এরপরে সালোক সংশ্লেষণ কার্বন ডাই অক্সাইড নিল, এরপরে শ্বসন প্রক্রিয়ায় আবার হচ্ছে তোমার খনিজ লবণ উৎপন্ন হয়, যে খনিজ লবণগুলা উদ্ভিদের বৃদ্ধির জন্য আবার দরকারি। কারণ উদ্ভিদ যদি বৃদ্ধিপ্রাপ্ত না হয় তখন তো ওখানে তোমার ওর শারীরবৃত্তীয় জৈবনিক কার্যাবলী সম্পন্ন করতে পারবে না, তাহলে তো সালোক সংশ্লেষণ সম্পন্ন করতে পারবে না। তার মানে এখানেও উদ্ভিদ হচ্ছে তোমার শ্বসনের উপর নির্ভরশীল। এরপরে সালোক সংশ্লেষণ আর শ্বসন প্রক্রিয়া এভাবে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, কারণ হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় যে খাদ্যের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, এই জন্য ওকে সালোক সংশ্লেষণের উপর নির্ভর করতে হয়। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে তোমার শ্বসনের মাধ্যমে যে খনিজ লবণ উৎপন্ন হয়, ক্ষার উপকারগুলো তৈরি হয়, এরপরে আবার যে কার্বন ডাই অক্সাইড যে সরবরাহ করে, এই জন্য হচ্ছে একজন আরেকজনের উপর নির্ভর করতেছে। তাহলে এভাবে আমি যে তোমাকে গুরুত্বগুলো বললাম একজন আরেকজনের উপর কিভাবে নির্ভরশীল, এটা যদি তুমি পরীক্ষার খাতায় গুছায় হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এই দক্ষতাটা অর্জন করতে পারবা। এখন এই জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই প্রিভিয়াস কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।